হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নো মাম্মা, আমাকে রিসিভ করার জন্য কেউই আসার প্রয়োজন নেই। না বাবা, এরকম বলিস না। আরিফা আর আনিসা সেই কবে থেকে আশা করে রেখেছে তোকে এয়ারপোর্ট থেকে আনতে যাবে। ওদের আশাটা এইভাবে ভেঙে দিস না। প্রাণপ্রিয় বোনদের কথা শুনে আর না করতে পারে না আসিফ। অনুমতি দিয়ে দেয় আসার জন্য। চৌধুরী বাড়ির একমাত্র বড় ছেলে আসিফ 4 বছর পর আজকে দেশে আসবে সিঙ্গাপুর থেকে। বাড়িতে আজকে খুশির বন্যা বয়ে যাচ্ছে। বিভিন্ন পদে রান্না করছে আসিফের মা, চাচি আর খালা মিলে। এদিকে আলিসা কল করে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড তুবাকে। কিরে তুই কোথায়? এখন কিন্তু বেশি লেট হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। শোন না, আমি না গেলে হয় না? তোর সাথে তো আফরা আপু আর আঙ্কেল যাচ্ছে, আর তাছাড়া আমি তোর ভাইকে আগে কখনো দেখিও নি। উনি কি না কি ভাববে, এর থেকে ভালো তোরা যা। ভাইয়া কিছু মনে করবি না, আর তুই না গেলে আমিও যাব না। আমি কত কিছু ভেবে রেখেছি, আমরা একসাথে মজা করতে করতে যাব, আবার আসব। তুই আমার আশাটা এইভাবে ভেঙে দিবি? কিন্তু কোনো কিন্তু না, 10 মিনিটের মধ্যে তুই আমাদের বাসায় আসবি, ব্যাস। মার করা আদেশ, জলদি আয়। আর না হয় তোর সাথে আমার কোনো কথা নাই। এই বলেই কল কেটে দেয় আলিফা। আলিফাদের বাসার সবাই তুবাকে খুব ভালোবাসে। আলিফার মা বাবা তাদের মেয়ের মতোই ভালোবাসে তুবাকে। কিছুক্ষণ পর তুবা বাসায় আসতেই আলিফা ভীষণ খুশি হয়ে জড়িয়ে ধরে তুবাকে। থ্যাংক ইউ বেস্টু, আমার কথাটা রাখার জন্য। হয়েছে, আর ঢং করা লাগবে না। তুবা মা, তুমি এসেছো, আমরা অনেক খুশি হয়েছি। একটু পরেই গাড়ি ছাড়বে, তুমি বসো। হঠাৎই আলিফার বড় বোন আরিফার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। কিছুক্ষণ বসে থাকার পরেও যখন আরিফার পেট ব্যথা কমে নাই, তখন আলিফার চাচি বলে উঠল, আরিফার যখন পেট ব্যথা, ও তাহলে না যাক। লং জার্নি যেহেতু শরীর আরও খারাপ হয়ে যাবে। ভাবি ঠিকই বলেছে, তুমি কি বলো আরিফা? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে না যাই। এর আগেও তো আমি মামাকে আনতে গিয়েছিলাম এয়ারপোর্টে। আলিফা আর তুবাই তো যায় নাই আর কখনো, ওরাই যাক। তুবা আর আলিফার মন খারাপ করেই সম্মতি জানালো। বিকেল 5টা, গাড়িতে বসেছে আলিফার বাবা, আলিফা আর তুবা। তুবা লং জার্নি করতে পারে না, বমি আর মাথা ঘুরাই তার। তবুও আনন্দ মজা করতেই 3 ঘন্টার জার্নি শেষ করলো তারা। গাড়ি থামতেই 3 জন নেমে পড়লো গাড়ি থেকে। রাত 9টায় সিঙ্গাপুরের প্লেন ল্যান্ড করবে। এখনো 1 ঘন্টা বাকি আছে, তাই তুবা আর আলিফা চারপাশটা ঘুরে ঘুরে দেখছে আর দোকান থেকে কিনে চিপস আচার খাচ্ছে। লেভেল 1-এর গেটের দিকে তাকিয়ে আছে আলিফা। 10টা বেজে গেছে, এখনো সে তার ভাইকে দেখতে পাচ্ছে না। 3 জনেরই টেনশন হচ্ছে, কারণ এত লেট হওয়ার তো কথা নয়। ফোনও সুইচ অফ বলছে। হঠাৎই আলিসা দেখতে পায় তার ভাইকে। এক দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। আসিফও এত বছর পর বাবা আর বোনকে সামনে দেখে চোখে পানি ধরে রাখতে পারেনি, জড়িয়ে ধরে তাদের। কি রে বাবা, বের হতে এত লেট হলো কেন? টেনশনে তো মরে যাচ্ছিলাম। প্লেন থেকে নামতে একটু লেট হয়েছিল। আরিফাকে তো দেখতে পাচ্ছি, ও আসেনি। না ভাইয়া, বড় আপু আসতে পারেনি, আসার সময় একটু শরীর খারাপ হয়ে গেছিল তাই। বড় ভাইকে দেখার খুশিতে তুবার কথা প্রায় ভুলেই গেছে সে। খানিকটা দূরে দাঁড়িয়ে তুবা তাদের খুশিটা দেখছে আর ভাবছে, আমার যদি একটা ভাই থাকতো তাহলে হয়তো বাবার কষ্টটাও ভাগ করে নিতে পারতো, আর একসাথে অনেক আনন্দে থাকতাম আমরা। মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে তুবা ইন্টার 2nd ইয়ারে পড়াশোনা করে। আরেকটা ছোট বোন আছে, তার এবার SSC পরীক্ষা দিবে। তুবার বাবা ছোট একটা চাকরি করে। দাদা দাদি, মা বাবা আর তারা 2 বোন মিলে তাদের পরিবার। তুবার কথা মনে পড়তেই আলিসা ছুটে যায় তুবার কাছে, ভাইয়ের সাথে পরিচয় করাবে বলে। ভাইয়া, এইটা হলো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড তুবা, যার কথা আমি তোমাকে বলতাম। তুবা হাসি মুখে সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাইয়া? ভালো। আসিফ তুবার দিকে একবার তাকিয়ে আলিসাকে একটু দূরে নিয়ে বলছে, ও এখানে এসেছে, একটা ভালো ড্রেস পরে আসতে পারিনি। কি ড্রেস পরে এসেছে? ভাইয়া, তুমি এটা কি বলছো? বিদেশ থেকে কি তুমি মানুষকে পোশাক দিয়ে বিচার করো শিখছো নাকি? এই বলে আলিসা চলে আসে তুবার কাছে। পিছনে পিছনে আসিফও চলে আসে। 4 জনই গাড়িতে বসে পড়ে সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ পরে গাড়ি থেকে নেমে হোটেলে ডিনার করবে। ড্রাইভারের সাথে বসে আলিসার বাবা। তুবা যেহেতু জার্নি করতে পারে না, তাই তাকে জানালার পাশে বসতে বলে আলিসা। জানালার আরেক পাশে বসে আসিফ আর মাঝখানে বসে আলিসা।
কিছুক্ষণ পর তারা গাড়ি থেকে নামে ডিনারের উদ্দেশ্যে, কিন্তু তুবা জানাই সে এখন কিছু খাবে না, খেলেই তার এখন গা গুলাবে। আমরা সবাই খাবো, আর তুই খাবি না? কিচ্ছু হবে না, চল খেতে। না হয় কিন্তু আমি খাবো না। প্লিজ আলিশা, এখন কিছু খেতে ইচ্ছে করছে না, জেদ করিস না, তোরা খেয়ে আয়। আচ্ছা, তুই তাহলে গাড়িতে থাক। এই বলেই তারা চলে যায় হোটেলে। তুবা গাড়িতে বসেই জানালা দিয়ে বাইরে দৃশ্য দেখছে। খাবার খাওয়ার শেষে আলিসা দোকান থেকে কিছু চিপস, আইসক্রিম আর আচার নিয়ে নিচ্ছে তুবার জন্য। এদিকে আসিফ আলিসাকে বলছে, ভাইয়ের থেকে দেখি বেস্ট ফ্রেন্ডকে বেশি ভালোবাসিস। জি না, আমি দুইজনকেই বেশি ভালোবাসি। সবাই গাড়িতে বসে চিপস আর আচার খাচ্ছে তিনজন। ভাইয়া, আমার মাথাটা ঘুরছে আর বমির ভাব হচ্ছে, তুমি মাঝখানে বসো, আমি জানালার পাশে বসবো। আসিফ তুবার পাশে বসতে হেজিটেট ফিল করছিল, কিন্তু কি করার, সে গিয়ে মাঝখানে বসে পড়ল। রাত 1টা বাজে। আসিফের ঘুম পাচ্ছে। পাশে তাকিয়ে দেখে আলিসা ঘুমিয়ে পড়েছে। আলিসার বাবাও ঘুমিয়ে পড়েছিল। আসিফ ডান পাশে তাকিয়ে দেখলো তুবাও ঘুমিয়ে গেছে, কিন্তু ওর মাথাটা বাঁকা হয়ে আছে। আসিফ তুবার মাথাটা ঠিক করে দিতেই হয় আরেক বিপত্তি, তুবার মাথাটা পড়েছে আসিফের কাঁধে। কি আর করার, আসিফ আর কিছুই করেনি, বসে বসে সে মোবাইল চালাচ্ছে। রাত 2টা বাজে। গাড়ি থামে চৌধুরী বাড়ির সামনে। কিছুক্ষণ আগেই তুবার ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠেই তুবা দেখলো সবাই ঘুমিয়ে রয়েছে, আর তুবা এতক্ষণ আসিফের কাঁধের উপর ঘুমিয়েছিল। নিজের প্রতি তার ভীষণ রাগ হচ্ছে। ঘুমিয়ে থাকলে তার কোনো হুঁশ থাকে না কেন এটা ভেবে আলিসাকে আস্তে করে ডাক দেয় তুবা। আলিসা উঠেই তার ভাই আর বাবাকে ডেকে তুলে। গাড়ির শব্দ পেয়েই দৌড়ে বেরিয়ে আসে আলিসার মা আর বোন। আসিফ জড়িয়ে ধরে মা আর বোনকে। কতদিন পরে দেখলাম তোকে বাবা। এই বলেই আলিসার মা কাঁদতে শুরু করে। আহ মাম্মা, কতদিন পরে আসলাম, খুশি না হয়ে কাঁদছো কেন তুমি? এটা তো খুশির কান্না বাবা। আলিসার মার পিছনে দাঁড়িয়েছিল তার আলিসার চাচি আর খালা। তাদেরকে গিয়ে সালাম করে আসিফ। ঘরের ভিতরে ঢুকে সকলে, প্রায় সবাই টায়ার্ড, তাই কিছুক্ষণ কথা বলে যার যার রুমে চলে যায়। আরিফা তার ভাইয়ের রুমটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। নিজের রুমের ভিতর ঢুকেই আসিফ শান্তির একটা নিঃশ্বাস ফেলে। পুরনো কিছু ছবি ছিল এই রুমে, সরিয়ে রেখেছে আরিফা। ফ্রেশ হয়ে বিছানায় গায়ে দেয় আসিফ। 2 তলায় আসিফের রুমের পাশেই আরিফা, আলিসা রুম। তিনজনে এখানে একসাথে ঘুমাবে। কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়ে সবাই। সকাল 8টা বাজে তুবা ঘুম থেকে উঠে পড়ে। যত দেরি করেই রাতে ঘুমাক না কেন, 10টা 11টা পর্যন্ত ঘুমানোর অভ্যাস তার নেই। আরিফা আলিসা ঘুমাচ্ছে। তুবা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। আলিসার মা কিচেন রুমে ছিল। তুবা আসে কিচেন রুমে। আন্টি, কোনো সাহায্য লাগবে? না মা, কোনো সাহায্য লাগবে না। তুই এত তাড়াতাড়ি উঠলি কেন? বেলা করে ঘুমাতে পারি না আমি আন্টি। তাহলে আমি তোকে নাস্তা দিয়ে দিই। না আন্টি, এখন খাবো না, আলিশাদের সাথেই একসাথে খাবো। তুবা কিচেনে নাস্তা বানাতে হালকা কিছু সাহায্য করছে আলিসার মাকে। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে আসিফ। মাম্মা, আমাকে 1 কাপ কফি দিয়ে যেও। উপর থেকেই ডেকে বলে আসিফ। আচ্ছা দিচ্ছি। আলিসার মা কফি বানিয়ে তুবাকে বলে। তুবা মা, একটু কষ্ট করে আসিফকে গিয়ে কফিটা দিয়ে আয় না। কারো মুখের উপর কখনো না করতে পারে না তুবা। না চাওয়া সত্ত্বেও কফিটা হাতে নিয়ে চলে যায় আসিফের রুমে। দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে তুবা। আসিফ বুঝতে পারে দরজার পিছনে তুবা দাঁড়িয়ে আছে। বাহিরে কেন দাঁড়িয়ে আছো ইডিয়েট? ভিতরে আসো। কেঁপে উঠে তুবা, তীর পায়ে ভিতরে ঢুকে। আপনার কফি। আসিফ প্রকুচকে বলে। তো এটা নিয়ে বাহিরে কেন দাঁড়িয়েছিলে? একটু আনইজি ফিল হচ্ছিল। এই বলেই তুবা রুম থেকে এক প্রকার দৌড়েই বের হয়ে এসেছে। নিচে নেমেই তুবা দেখে সবাই উঠে পড়েছে। ঘুম থেকে খাবার টেবিলে বসে আছে। আলিফা বলে, তুবা, আয় নাস্তা করতে। কিছুক্ষণ পরে নাস্তা খাওয়া শেষে তুবা বলে উঠল, আলিশা, আমি তাহলে চলে যাই এখন বাসায়। না না, আজকে তোর যাওয়া হবে না, আগামীকাল অনুষ্ঠান শেষে যাবি। আলিশা একদম ঠিক বলেছে, আজ তোমার যাওয়া হবে না। তুবা, কিন্তু আন্টি। কোনো কিন্তু না, তিনজন গিয়ে একসাথে গল্প করো। আমি তোর আম্মুর কাছে ফোন করে বলে দিচ্ছি। আর কিছুই বলতে পারে না তুবা, কারণ আরিফার এঙ্গেজমেন্ট
আর তার 15 দিন পরেই বিয়ে। বোনের বিয়ের জন্যই মূলত আসিফ দেশে এসেছে। ড্রয়িং রুমে তিনজনই একসাথে বসেছে। তাদের আলোচ্য বিষয় হলো কালকে কোন ড্রেসটা পরবে তাই নিয়ে। অবশেষে তার সিদ্ধান্ত নেয় তারা গাউন পরবে। তুবা কিছুই বলতে পারে না। কালকের অনুষ্ঠানে পরার মতো কোনো ভালো ড্রেস নেই তার। গত ঈদে তার বাবা 1000 টাকা দিয়ে একটা ড্রেস কিনে দিয়েছিল। ওই ড্রেসটা পরেই সে এয়ারপোর্ট গিয়েছিল আসিফকে আনতে। তুবাকে চুপ থাকতে দেখে আলিসা বুঝতে পারে কেন তুবা চুপ হয়ে বসে আছে। তুবা, তুই আর আমি কালকে সেম ড্রেস পরবো কেমন? আর আজকে সেম ড্রেস কেনার জন্যই বিকেলে তুই আর আমি মার্কেটে যাব। তুবা তাকিয়ে আছে আলিসার দিকে, ভাবছে কত ভাগ্য করে সে আলিসার মতো বেস্ট ফ্রেন্ড পেয়েছে। কিছু না বলতেই সবটা বুঝে যায়। সত্যি বেস্ট ফ্রেন্ড হলো আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার। আসিফ পাশের সোফায় বসে মোবাইল চালাচ্ছে আর তিনজনের আলাপ আলোচনা শুনছে। কিছুক্ষণ পরে আসিফ ফোন করে তার একমাত্র বন্ধু রাকিবকে। আজকে বিকেলে 3টায় দেখা করবে তারা। বিকেল 4টায় মার্কেটে চলে আসে তুবা আর আলিসা। উদ্দেশ্য তাদের প্রথমে ড্রেস কিনে তারপর ড্রেসের সাথে ম্যাচিং করে বাকি সাজগোজের জিনিসপত্র কিনবে। কয়েকটা দোকান ঘোরার পরেই তাদের একটা হালকা নীল রঙের ড্রেস পছন্দ হয়। এক্ষুনি মাগরিবের আজান দিয়ে দিবে। মার্কেট করে বের হয় আলিসা আর তুবা। রাস্তার মধ্যেই দেখতে পায় আসিফকে। রাকিবের সাথে দেখা করে ফিরছিল সে। তিনজনে একসাথেই গাড়ি করে বাসায় ফিরেই আলিসা শপিংগুলো দেখাচ্ছে আরিফাকে আর মাকে। কিছুক্ষণ পরেই আলিসা বলে ওঠে, আচ্ছা চলো ছাদে গিয়ে বসে একসাথে গেম খেলি। আলিসার কথায় সাই জানায় আরিফা আর তুবা। আলিসার জোড়াজড়িতে আসিফও তাদের সাথে যায় ছাদে। একসাথে বসেছে তিনজন। আসিফ মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তিনজনই ভাবছে কি খেলা যায়। আচ্ছা, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেললে কেমন হয়? ভালোই হবে। খেলা শুরু হয়। একটা বোতল ঘোরাচ্ছে আরিফা প্রশ্ন করবে আলিসাকে। আলিশা, ট্রুথ না ডেয়ার? আলিসা বলে উঠল, আমি সাহসী মানুষ, ডিয়ার নিব। আরিফা মুচকি হেসে বলে, আচ্ছা যা গিয়ে পুরো ছাদটা পরিষ্কার কর। এটা আবার কেমন ডিয়ার? ডিয়ার যেহেতু নিয়েছিস করতে তো হবেই। আলিসা মুখ বেঁকিয়ে চলে যায় ছাদ পরিষ্কার করতে। মুখ টিপে হাসছে সবাই, সাথে আসিফও হাসছে। কিছুক্ষণ পরে তুবা চলে যায় আলিসাকে সাহায্য করতে। অর্ধেক ছাদ পরিষ্কার শেষে আরিফা বলে, ওঠ, হয়েছে, আর পরিষ্কার করতে হবে না, চলে আয়। খেলা আবারও শুরু হয়েছে। এবার আরিফা প্রশ্ন করে তুবাকে, তুবা, ট্রুথ না ডেয়ার? ট্রুথ। আরিফা কিছুক্ষণ ভেবে বলে, তুবা, তোমার কাছে আমার প্রশ্ন হলো, তোমার জীবনসঙ্গী মানে তোমার হাজব্যান্ড কেমন হওয়া লাগবে? প্রশ্নটা শুনিয়ে আসিফ তাকায় তুবার দিকে। হয়তো তারও জানার ইচ্ছা কি বলবে তুবা। আমার আব্বু আম্মুর পছন্দের ছেলেকেই বিয়ে করব আমি। আরিফা বলে, তারপরেও নিজের একটা পছন্দ তো আছে, বলো না প্লিজ। ছেলেকে অবশ্যই নেককার অ্যান্ড উত্তম চরিত্রের হতে হবে, আর আমাকে যথেষ্ট সম্মান আর কেয়ার করতে হবে। আর ছেলের বাহিরের দিকটা মানে দেখতে কেমন হতে হবে? তুবা কিছুক্ষণ ভেবে বলে, অবশ্যই আমার থেকে কিছুটা লম্বা হতে হবে, মোটা হওয়া যাবে না, আর ফর্সা রঙেরও হওয়া যাবে না, শ্যামবর্ণ হতে হবে, কিন্তু মায়াবী হতে হবে, অতিরিক্ত বড়লোক হওয়া যাবে না। আরিফা বলে উঠল, কেন কেন? বড়লোক আর ফর্সা রঙের হতে পারবে না কেন? অতিরিক্ত বড়লোক আর ফর্সা গায়ের রঙের মানুষের অহংকার বাড়িয়ে দেয়। তাদের থেকে কিছু নিচু মানের মানুষদের তারা মানুষ মনে করে না, অপমান করে, আর এসব মানুষকে আমি পছন্দ করি না। আসিফ সহ সবাই মনোযোগ দিয়ে শুনছে তুবার কথা। আমার মনে হচ্ছে তুমি বড় হয়ে মানুষকে অনেক ভালোবাসবে, গরিবদের পাশে দাঁড়াবে সব সময়। আপু, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাকে সামর্থ্য দেয় গরিবদের সাহায্য করার জন্য। আর আমি গরিবদের পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোকেও সাহায্য করতে চাই। মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, ভালো করে জানি মধ্যবিত্তদের জীবনে কত কষ্ট করতে হয়। তারা মানুষের কাছ থেকে খুঁজতেও পারে না, আবার ভালোভাবে বাঁচতেও পারে না। তাদের পাশেও দাঁড়াতে চাই আমি। মুগ্ধ দৃষ্টিতে সবাই তুবার কথাগুলো শুনছে। আসিফ মনে মনে ভাবছে, কত সুন্দর তুবার পরিকল্পনা। মনে মনে সম্মান জানাই তুবাকে আর ভাবে সে এখন থেকে মানুষকে সাহায্য করবে আর পোশাক দিয়ে কাউকে বিচার করবে না। কিছুক্ষণ পর সবাই নিচে নেমে আসে। কালকে যেহেতু অনুষ্ঠান তাই সবাই ভেবেছে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবে, যেন কালকে ঘুম থেকে উঠতে লেট না হয়। পরের দিন সকালে তুবা সবার আগে ঘুম থেকে উঠেই আলিসাকে ডাক দিল। উঠতেই চাইছে না আলিসা। কি রে আলী, ওঠ না, আন্টিকে সাহায্য করতে হবে তো। আলিসা চোখ বন্ধ করেই বলছে,
মাকে সাহায্য করার জন্য অনেকে আছে, আমরা না গেলেও চলবে। কি বলিস তুই? আন্টি কাজ করবে আর আমরা এখানে ঘুমাবো? ওর তুই। তুবার জোড়াজুড়িতে আলিসা ঘুম থেকে উঠে আরিফাকে ডাক দিতে নাই। আরে আপু ঘুমাক না। আলিসা মুচকি হেসে বলে, আমি যেহেতু ঘুমাইনি তাহলে আপুকেও ঘুমাতে দিব না। তা দিবি কেন? আমি বেশি ঘুমাইলেই তো তোর হিংসা হয়। আরিফা ঘুম থেকে উঠে আলিসা হাসতে হাসতে বলে, একদম ঠিক বলছো। এই বলেই সে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে তুবা আর আলিসা। আরিফা উপরেই রয়ে যায়। তার হবু বর ফোন দিয়েছে, তার সাথেই কথা বলছে সে। সবার সাথে কাজে সাহায্য করে দিচ্ছে আলিসা আর তুবা। আসিফও অন্য কাজে তার বাবাকে সাহায্য করছে। খুব সুন্দর করে পুরো বাড়িটা সাজানো হয়েছে। কিছুক্ষণ পরেই ছেলের বাড়ি থেকে মানুষ আসা শুরু করবে। বাড়ির সব মেয়েরাই চলে গেছে পার্লারে। তুবাকেও নিয়ে গেছে আলিসা। বারবার করে বলে দিয়েছে আলিসার মা যেন বেশি লেট না করা হয়, জলদি যাতে চলে আসে। তিনজনকেই খুব সুন্দর লাগছে। আরিফা একটু ভারী মেকআপ করেছে, তুবা আর আলিসা একদম হালকা মেকআপ করেছে। দুজনেই সেম ড্রেস আর সেম মেকআপ। তুবার গায়ের রং ফর্সা, লম্বায় 5 ফুট 5 ইঞ্চি হবে। তার হাঁটু অবধি চুলগুলো খুব সুন্দর করে সেট করে দেওয়া হয়েছে। পার্লার থেকে বের হয়ে গাড়িতে বসেছে তারা। কিছুক্ষণ পরেই বাসায় পৌঁছায় তারা। দরজা দিয়ে ঢুকছে তারা। প্রিন্সের মতো লাগছে তাদের। আজ এদিকেই তাকিয়েছিল। তার চোখ গিয়ে আটকায় তুবার দিকে। মনে মনে মাশাল্লাহ ওরাই সে। বিদেশে কত মেয়েদের দেখেছে, কিন্তু এমন মুগ্ধ সে কখনো হয়নি। এত কেন সুন্দর লাগছে তুবাকে? বিদেশে তো কত মেয়েকেই দেখেছে, কিন্তু এতটা সুন্দর তো কাউকেই লাগেনি। কোনো মেয়েকে দেখেই আসিফ মুগ্ধ হয়নি। জীবনে একজনকে ভালোবেসেছিল, কিন্তু ওর প্রতি মুগ্ধতা কাজ করেনি। দীর্ঘ 4 বছর আগে আসিফ ভালোবাসত মীরা নামের মেয়েটিকে। 3 বছরের রিলেশন ভেঙে দিয়ে মীরা চলে গিয়েছিল অন্য আরেকজনের হাত ধরে। যাওয়ার আগে বলে গিয়েছিল, তোমার থেকে বড় লোক আর হ্যান্ডসাম ছেলেকে আমি ভালোবাসি, তাই আমাদের সম্পর্কটা আমি রাখতে পারবো না। নিজের ভালোবাসার মানুষটির মুখ থেকে কথাগুলো শুনে খুব কষ্ট পেয়েছিল। তার কিছুদিন পরই সে সিঙ্গাপুরে পাড়ি জমায়। এই ভাইয়া দেখো তো আমাদের কেমন লাগছে। আসিফ হেসে বলে, একদম বটগাছের পেতনির মতো লাগছে। মোটেও না মা, মা বলেছে আমাদের অনেক সুন্দর লাগছে, আর তোবাকে তো একদম প্রিন্সেসের মতো লাগছে। আসিফ তাকায় তুবার দিকে। তুবা তার দিকেই তাকিয়েছিল, বিধায় দুজনের চোখাচোখি হয়ে পড়ে। তুবা চোখ নামিয়ে নেয় আর আসিফ মুচকি হেসে চলে যায় সেখান থেকে। ছেলে বাড়ির সবাই চলে এসেছে। অনুষ্ঠানও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ছেলে আর মেয়েকে একসাথে বসানো হয়েছে। তুবা দাঁড়িয়ে আছে আলিসার সাথে। আসিফ এতক্ষণ একটু দূরে দাঁড়িয়ে থাকলো। তুবা দাঁড়িয়ে আছে আলিসার সাথে। আসিফ এতক্ষণ একটু দূরে দাঁড়িয়ে থাকলেও এখন সে আলিসার পাশে এসে দাঁড়িয়েছে। ছেলে আর মেয়ে দুজন দুজনের হাতে আংটি পরিয়ে দেওয়ার সাথে সাথে সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। অতঃপর কেক কাটা হলো। সবাইকে কেক খাওয়ানো হলো। আসিফ তার বোন আলিসাকে খাইয়ে দিচ্ছে। ভাইয়া তোমাকে খাইয়ে দাও। না না আলিশা, আমি খাবো না, তুই খা। আসিফ কিছুটা চোখ রাঙিয়ে তুবার সামনে কেক ধরে বলছে, হা করো। না ভাইয়া, আমি কেক খাই না। আসিফ একটু হালকা ধমক দিয়ে বলে, হা করো ইডিয়েট। ধমক শুনে হাঁ করে তুবা। হালকা একটু কেক মুখে নিয়েছে। আমাকে খাইয়ে দাও। তুবা অবাক হয়ে তাকায় আসিফের দিকে। অতঃপর আস্তে আস্তে বলে, আমি কেন খাইয়ে দিব? আপনার হাত দিয়ে আপনি খান। আসিফ সম্পূর্ণ কথাটা বুঝলেও কিছুটা বুঝেও না বুঝার ভান করে ধমকের সুরে বলে, কি হলো, খাইয়ে দাও। তুবা কিছুটা কেক নেই হাতে, মুখে তুলে ধরে খাইয়ে দেয়। আসিফ তুবার আড়ালে মুচকি হাসি দিয়ে চলে আসে। ফটোশুট চলছে। তুবা আর আলিশাও একসাথে অনেকগুলো ছবি উঠায়। 2 বোনের সাথে আসিফ ছবি তুলেছে। আলিসা, আমার ফোন দিয়ে তোর বেস্টুর সাথে একটা ছবি তুলে দে তো। কিন্তু কেন? এমনি তুলতে পারি না নাকি? পারো, কিন্তু তোমার তো আবার তুবাকে পছন্দ না, তাই বললাম। আচ্ছা দাঁড়াও, গিয়ে তুবার পাশে। আসিফ তুবার পাশে দাঁড়াতেই তুবা চলে যাচ্ছিল। আসিফ হাতটা ধরে নেয়। কোথায় যাচ্ছ? সুন্দরভাবে দাঁড়াও আমার পাশে। আলিসা একটা ছবি তুলতেই তুবা সরে আসে। বেশ কিছুক্ষণ পরে অনুষ্ঠান শেষ হয়েছে, প্রায় সবাই চলে গেছে। তুবা আর আলিসা সব কিছু গুছাতে সাহায্য করছে তার মাকে। আসিফ এসে বসেছে নিজের রুমে। তুবার সাথে তোলা ছবিটার দিকে তাকিয়ে আছে। ওই ছবিটাই আসিফ ওয়ালপেপারে লাগিয়ে রেখেছে, যাতে সবসময় ছবিটা দেখতে পারে। বিকেলে তুবা রেডি হয়ে বাসায় চলে যাবে, তাই
সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ে তুবা। বাড়ির প্রত্যেকটি মানুষ বারবার তুবাকে বলে দিয়েছে বিয়ের 2 দিন আগেই যেন সে চলে আসে। তুবা তাদের কথায় সম্মতি জানিয়ে বের হয়ে পড়েছে বাসা থেকে। আলিসাদের বাসা থেকে তুবাদের বাসায় যেতে প্রায় 20 মিনিটের মতো লাগে। রাস্তায় হাঁটছে তুবা, রিক্সা দিয়েই যেত, কিন্তু সে ভাবে টাকাটা খরচ না করে জমিয়ে রেখে দিবে নিজের কাছে। বেশ কিছু মাস ধরে টাকা জমাচ্ছে তুবা। এবার ভেবেছে মা বাবাকে ঈদে কিছু কিনে দিবে। মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের জন্য কিছুই কিনে না তুবার মা বাবা। প্রায় সব ছেলে মেয়েরই ইচ্ছে থাকে তাদের মা বাবাকে কিছু দিবে। তার ব্যতিক্রম ছিল না তুবা। হঠাৎ করেই তুবা দেখতে পায় কেউ একজন তার নাম ধরে ডাকছে। আশেপাশে তাকাই তুবা, দেখতে পাই রাস্তার অন্য পাশে আসিফ গাড়ির ভিতর থেকে ডাকছে। বন্ধুর সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিল আসিফ, তখনই তুবাকে দেখতে পাই। তুবা যাই সেই পাশে। কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছি ভাইয়া। আচ্ছা চলো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। না ভাইয়া, সমস্যা নেই, আমি হেঁটেই চলে যেতে পারবো। আসিফ একটু রেগে বলে। আচ্ছা তোমার কি না ছাড়া আর কোনো কথা নেই? চুপচাপ গাড়িতে ওঠো। আর কিছুই বলে না তুবা, মাথা নিচু করে গাড়ির পিছনের সিটে গিয়ে বসে পড়ে। তোমার বাসা কোন দিকে? তুবা বলে দিচ্ছে কোন কোন দিক দিয়ে যাবে, সেই বুঝে আসিফ গাড়ি চালাচ্ছে। তো তুমি বড় হয়ে কি হতে চাও, মানে তোমার এইম কি? তুবা খুব জলদি উত্তর দেয়, ডক্টর। বাহ, ডক্টর হওয়ার তো দেখছি অনেক ইচ্ছা। এরই মধ্যে তুবার বাসার সামনে এসে গাড়ি থামে। আসিফ তাকাই বাড়িটার দিকে। প্রায় 2 শতক জায়গার মধ্যে বাড়িটা করা, একতলা বিল্ডিং। ভিতরে যেতে ইচ্ছে করছে আসিফের। মনে মনে তুবা ভাবছে মানুষটা বাড়ির বাইরে থেকে চলে যাবে, ভিতরে কি আসতে বলবে? তুবা খুব ভালো করে জানে তাদের এই ছোট বাসায় যাবে না আসিফ, তাও সে ভদ্রতার খাতিরে বলে উঠল, ভাইয়া বাসার ভেতরে আসে না, মা আপনাকে দেখলে অনেক খুশি হবে। দেরি না করে আসিফ সাথে সাথে বলে ওঠে। আচ্ছা চলো। অবাক হয় তুবা, সে প্রায় শিওর ছিল আসিফ বলবে। না, আজকে আর যাব না। বাড়ির ভিতরে ঢুকে দরজায় টোকা দিল তুবা। কিছুক্ষণ পরে তার ছোট বোন তুলি এসে দরজা খুলে। পাশে আসিফকে দেখে তুলি বলে উঠল, আপু, কে উনি? আলিশার বড় ভাই। ভাইয়া কেমন আছেন? ভিতরে আসেন। এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি ভাইয়া, আমিও ভালো আছি। রাতে রান্না করছিলেন তুবার মা। রান্নাঘর থেকেই তিনি শুনেছে আলিসার বড় ভাই এসেছে, তাই সে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। আসিফ সালাম দিয়ে খোঁজ খবর নেয় তুবার মার। এই তুবা, এদিকে আয়, রান্নাঘরে নুডলস আছে, জলদি রান্না করে নিয়ে আয়, আর সাথে চা করিস। বাসায় মেহমান এসেছে, খালি মুখে বিদায় দিব নাকি? আচ্ছা মা, তুমি আসিফ ভাইয়ের সঙ্গে কথা বলো, আমি 10 মিনিটের মধ্যে নাস্তা বানিয়ে আনছি। এই বলেই তুবা চলে আসে রান্নাঘরে। সব রান্নাই করতে পারে তুবা, আর তার হাতের চা আরো বেশি মজা হয়। এক পাশে নুডলস করছে তুবা, আর আরেক পাশে তুলির চপ বানাচ্ছে। কিছুক্ষণ পরে নাস্তাগুলো বানিয়ে একটা ট্রের মধ্যে নিয়েছে তুবা। তুলি যা, গিয়ে নাস্তার ট্রেটা গিয়ে রেখে আয় টেবিলের উপরে। না আপু, আমি যাব না, তুমি যাও, গিয়ে দিয়ে আসো। আমি দাদির রুমে যাচ্ছি চা নিয়ে। এই বলেই তুলি চলে যায়। অগত্যা তুবা আসে আসিফের কাছে। নাস্তার ট্রেটা নিয়ে আসিফের সামনে টি টেবিলে রাখে। আসিফ তাকায় তুবার দিকে, বলে, এইগুলো কষ্ট করে বানানোর প্রয়োজন ছিল না, আমি চলে যাব এক্ষুনি। এ কি বাবা, খালি মুখে যাবা নাকি? এইগুলো খেয়ে তারপরে যাও। আসিফ নুডলসের প্লেটটা হাতে নেয়। নুডলস মুখে দিয়েই বুঝতে পারে অনেক মজা হয়েছে। কে রান্না করছে আন্টি এগুলো? তুবা, কেন বাবা, মজা হয়নি? অনেক মজা হয়েছে। নাস্তা দিয়েই তুবা চলে এসেছে ছাদে। খুব শখের ছাদ এটা। বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছে তুবা আর তুলি। সকালে ছাদের দরজা যখন খুলে তখনই ফুলের মিষ্টি ঘ্রাণ তুবার নাকে আসে। আবার কোনো পড়া যদি তুবা না বুঝতে পারে বা মুখস্থ না হয়, তখন সে ছাদে চলে আসে। এখানে আসলেই যেন তার পড়াটা মুখস্থ হয়ে যায়। এখানে কি করো? হঠাৎ কারোর কথা শুনে পেছনে তাকাই তুবা। আসিফ এসেছে। কিছু না ভাইয়া, এমনি দাঁড়িয়ে আছি। ও, ছাদের ফুল গাছগুলো কিন্তু অনেক সুন্দর। আমি এসেছি আর তুমি এখানে এসে বসে আছো। বাই দ্য ওয়ে, নাস্তাগুলো কিন্তু অনেক মজা হয়েছে, বিশেষ করে চাটা। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আমি তাহলে যাই। এই বলে আসিফ নিচে নেমে আসে। পিছনে পিছনে তুবাও এসে পড়েছে। আন্টি আমি তাহলে যাই, আপনারা সবাই আরিফার বিয়েতে কিন্তু আসবেন। আচ্ছা বাবা, যাব। তুমিও আবার এসো বাসায়। বিদায় দিয়ে চলে যায় আসিফ।
যাওয়ার আগে দুবার থেকেও বলে গেছে সে। আসিফ বাসায় পৌঁছে আলিসার রুমে যায়। আরিফা ছিল না তখন রুমে। আলিসা মাত্রই পড়তে বসেছে। আলী, বলো তো এখন কোথা থেকে এসেছি? আমি বলবো কিভাবে তুমি কোথায় গেছো? আমাকে কি বলে গেছো তো নাকি? হ্যাঁ, তোকে বলে গেলে কি এখন এসে বলতাম যে কোথা থেকে এসেছি? গাধি একটা। তাও ঠিক। আচ্ছা বলো না ভাইয়া, কই গেছো? তোর বেস্টি তুবাদের বাসায়। আলিসা অবাক হয়ে বলে, কি? তুমি যে মজা করছো তা আমি খুব ভালো করে জানি। আসিফ কিছু একটা ভেবে বলল, আচ্ছা সত্যি যদি আমি গিয়ে থাকি তাহলে তুই আমার পা টিপে দিবি আর আমি যা যা বলবো তাই শুনবি, ওকে? আলিসা শিওর ছিল যে আসিফ যাবে না তুবাদের বাসায়। আর সবচেয়ে বড় কথা, তুবাদের বাসায় চিনে না আসিফ। তাই আলিসা বলে, ওকে। তুই ফোন দে তোর বেস্টিকে দিয়ে জিজ্ঞেস কর আমি গিয়েছিলাম কিনা। তুবার নিজের কোনো ফোন নেই। আলিসা কল করে তুবার মায়ের মোবাইলে। 4টা রিং হওয়ার পরই তুবা ধরে ফোনটা। শুরুতেই সালাম দেয় তুবা এবং আসিফ যে গিয়েছিল তুবাদের বাসায় সবটাই শুনে আলিসা। আসিফ খাটে শুতে শুতে বলে, কি রে, তোর মুখটা এমন হয়ে গেল কেন? আয় আমার পা টিপে দে ভালো করে। আলিসা মনে মনে বলছে, বাহ, কি কপাল আমার। ওই দিন কইলাম ছাদ থেকে পরিষ্কার, আর এখন পা দিব। আর কি কি যে বলবে আল্লাহ ভালো জানে। কিরে আয়, দাঁড়িয়ে আছিস কেন? আলিসা হাঁটু মুড়ে বসে খাটের কোণে, অতঃপর পা টিপে দিচ্ছে সে। আর আসিফ মোবাইল দেখছে। কিছুক্ষণ পর আসিফ বলে উঠল, আচ্ছা তুই এখানে বস, আমি ওয়াশরুম থেকে আসছি। আসিফ যেতেই আলিসা খাটে শুয়ে পড়ে। ভাইয়ের মোবাইলটা নিয়ে সে ভাবে একটু গেমস খেলবে। মোবাইলটা হাতে নেয় সে। মোবাইলের পাওয়ার বন্ধ হয়ে যাবে ঠিক এই সময়েই আলিসা ফোনটা হাতে নেয়, যার কারণে পুনরায় লক হয়নি। মোবাইলের দিকে তাকিয়েই সে দেখে ওয়ালপেপারে তুবার ছবি। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আলিসা। যে মেয়েটাকে সে প্রথম থেকেই অপছন্দ করে এসেছে, পোশাক দিয়ে বিবেচনা করেছে, তাকে ওয়ালপেপারে লাগিয়ে রেখেছে তার ভাই। ভাইয়া! আসিফ বোনের ডাক শুনে দ্রুত রুমে আসে। কি রে, এভাবে চিল্লাচ্ছিস কেন? তোমার মোবাইলের ওয়েল পেপারে তোমার ছবি কেন? আসিফ রেগে বলল, তুই আমার অনুমতি ছাড়া মোবাইল কেন ধরছিস? ওইটা ফার্স্টে বল। আলিসা মাথা নুয়ে ফেলে। সে জানে অনুমতি ছাড়া মোবাইল ধরাটা তার উচিত হয়নি। আর কিছু বলে না আলিসা। খুব ভালো করেই সে জানে তার ভাই রেগে গেলে উল্টাপাল্টা বকবে। সরি ভাইয়া। বোনকে ভয় পেতে দেখে আসিফ বলে, আচ্ছা তোকে আমি পরে সবকিছু বলবো, এখন গিয়ে পড়তে বস। এই বলিয়ে আসিফ চলে যায় তার রুমে। 5টা বাজে। তুবা ঘুম থেকে উঠে পড়েছে। তুরিকেও ঘুম থেকে ওঠায় তুবা। দুজনেই একসাথে নামাজ আদায় করে পড়তে বসে। যেই সাবজেক্টগুলো তুবার কাছে কঠিন মনে হয় ওগুলো সে সকালে পড়ে। তাহলে খুব সহজেই সে পড়াটা আয়ত্তে আনতে পারে। পড়া শেষে মাকে নাস্তা বানাতে সাহায্য করতে যায় তুবা। কিছুক্ষণ পরে নাস্তা শেষে কলেজের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে তুবা। যাওয়ার সময় আলিসাকে নিয়ে একসাথে কলেজে যাবে সে। তুবা বাসার কাছে আসতেই আলিসা বের হয় বাসা থেকে। আলিসাদের বাসা থেকে 10 মিনিট লাগে কলেজ যেতে। শোন না আলিশা, আজকে তুই একটু আমার সাথে যাবি মার্কেটে? আব্বু আম্মুর জন্য ঈদের কিছু কিনতাম। আচ্ছা সমস্যা নেই, কলেজ শেষে ভাইয়া আসবে আমাকে নিতে, তখন একেবারে মার্কেটে না হয় আমরা চলে যাব। কলেজ শেষে বের হতেই তুবা দেখলো আসিফ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কালো শার্ট, কালো জিন্সের প্যান্ট আর সানগ্লাস। মারাত্মকভাবে সুন্দর লাগছে আসিফকে। বরাবরের মতোই কালো রং খুব পছন্দের তুবার। আসিফকে দেখে এক প্রকার ক্রাশ খায় তুবা। আলিসা আর তুবা এগিয়ে যায় আসিফের কাছে। ভাইয়া শোনো না, একটু মার্কেটে যাব। কেন? ওই দিনই তো এতগুলো মার্কেট করলি, আজকে আবার যাবি কেন? তুবা যাবে, ওর সাথে আমিও যাব। আসিফ তাকায় তুবার দিকে, তাকিয়েই বলে, গাড়িতে বস। তুবা, তুই ভাইয়ার সাথে সামনে বস, আমি পিছনের সিটে বসবো। না, আমি তোর সাথেই পেছনে বসবো। আচ্ছা ওঠ। লুকিং গ্লাস দিয়ে আসিফ তাকায় তুবার দিকে আর বিড়বিড় করে বলে, ইডিয়েট, সামনে বসবে না? পিছনের সিটে বসে দুজন বিভিন্ন ধরনের কথা বলছে। আলিসা কথা বলেই যাচ্ছে। আসিফ আছে বলে তুবা কিছু কিছু কথা বলছে। এই তুই চুপ করবি? কখন থেকে বকবক শুরু করেছো? হ্যাঁ, এত কথা পাস কোথা থেকে আল্লাহ জানে। মুখ ভেঙচি দেয় তুবা। কিছুক্ষণ পরে মার্কেটে ঢুকে 3 জন। তুবা কি কিনবি? আব্বুর জন্য একটা পাঞ্জাবি আর আম্মুর জন্য একটা শাড়ি। দোকানদার দেখাচ্ছে শাড়ি আর পাঞ্জাবি। পাশে দাঁড়িয়ে মোবাইল দেখছে আসিফ। একটা পাঞ্জাবি আর শাড়ি পছন্দ হয়েছে তুবার, কিন্তু এগুলো দেখেই বুঝতে পারে তুবা এগুলোর দাম অনেক।
আলিসাকে একটু দূরে নিয়ে যায় তুবা। শোন না আলী, একটু কম প্রাইসে দেখ, আমার কাছে এত টাকা নেই, 2000 টাকা আছে। আচ্ছা, বাকি যত টাকা লাগবে ওইটা আমি দিব, তুই চিন্তা করিস না। না না আলিশা, আমার ইচ্ছা আমার জমানো টাকা দিয়ে বাবা মাকে দিব। ওই পাঞ্জাবিটা আর শাড়িটা তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, কিন্তু এগুলোর দাম অনেক বেশি। তুবার কথাগুলো শুনতে পায় আসিফ, অতঃপর যায় দোকানদারের কাছে। তুবার পছন্দ করা শাড়ি আর পাঞ্জাবিটার দাম যেন 2000 টাকা বলে, তাই বলছে দোকানদারকে। তুবা আসে দোকানদারের কাছে। আঙ্কেল, এই দুইটার প্রাইস কত? 2000 টাকা। 2000 টাকা শুনে অনেক খুশি হয় তুবা, সাথে সাথে কিনে নেয়। আসিফ ওইদিকে তুবার, তুলির আর ছোঁয়া সহ আসিফের বাবা মা সহ বাড়ির সবার জন্য ঈদের মার্কেট করে নেয়। 3টা প্যাকেট আসিফ তুবার হাতে দেয়। তুবার জন্য 2টো ড্রেস কিনে দেয় সে। অবাক হয়ে তাকিয়ে আছে তুবা। ভাইয়া লাগবে না। চুপ করো ইডিয়েট, ঈদের পরের দিন এই ড্রেসটা পরে আসবে বাসায়। আর কিছু বলতে পারে না তুবা, চুপ করে যায়। আলিশা, এতগুলো টাকা খরচ করা কিন্তু একদম ঠিক হয়নি। আমার কাছে টাকা হলে কিন্তু আমি ফেরত দিয়ে দিব। একটা কানের নিচে দিব, এইগুলো তোদের ঈদের গিফট। আরেকবার যদি শুনি টাকা ফেরত দেওয়ার কথা বলছিস, তবে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। চোখে পানি চলে আসে তুবার, মনে মনে ভেবে নেয় প্রথম ইনকামের টাকা দিয়ে বাবা মার সাথে সাথে এই মানুষগুলোকেও অনেক কিছু গিফট করবে সে। মার্কেট থেকে বের হয় সবাই। ফার্স্টে তুবাকে বাসায় নামিয়ে দিয়ে বাসায় ফিরবে আসিফ আর আলিসা। ভীষণ খারাপ লাগছে তুবার এইটা ভেবে, কতগুলো টাকা খরচ হয়েছে তার জন্য। বাসার কাছে চলে আসে তারা। গাড়ি থেকে নেমে যায় তুবা। আলিশা, বাসায় আয়, এখান থেকে এসে চলে যাবি? অন্যদিন আসবো রে, আজকে আসি, প্লিজ মন খারাপ করিস না। আচ্ছা, মনে থাকে জানো। পারলে ঈদের দিন বিকেলে আসিস বাসায়। ওকে। এই বলেই চলে যায় আসিফ আর আলিশা। বাসার ভিতরে ঢুকে তুবা। তুবাকে দেখেই তুবার মা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে, তোর হাতে এতগুলো প্যাকেট কেন? এত টাকা কোথায় পেয়েছিস তুই? তুবা সবটা খুলে বলে। তুই এতগুলো নিতে গেলি কেন? মা, আমি পরে সব টাকা দিয়ে দিব। তুমি দেখো তো বাবার পাঞ্জাবি আর তোমার শাড়িটা কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। তুই টাকা জমিয়ে এনেছিস, এটা শুনলে তোর বাবা অনেক খুশি হবে। অন্যদিকে আসিফ তার বাবা মাকে প্যাকেটগুলো দিতেই তারা খুশিতে আত্মহারা হয়ে গেছে। এই প্রথম কোনো ঈদে আসিফ তার বাবা মাকে গিফট করেছে। এইটার আনন্দটাই অন্যরকম। আসিফ তাকিয়ে আছে তার বাবা মায়ের দিকে। ঈদে কাপড় দেওয়াতে কত খুশি হয়েছে তারা। মনে মনে তুবাকে ধন্যবাদ জানায় আসিফ, কারণ তুবা নিজের টাকা জমিয়ে বাবা মাকে গিফট করছে। এটা থেকে ইন্সপায়ার্ড হয়েই আসিফ ভেবেছিল সেও গিফট করবে তার বাবা মাকে। খুব সকালে আজকে উঠে পড়েছে আসিফ। অন্যান্য দিন সে 10টা-11টা পর্যন্ত ঘুমাতো, কিন্তু আজকে যেহেতু ঈদের দিন তাই আসিফের বাবা তাকে 7টা বাজেই ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। আরিফা আলিসা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে মাকে সাহায্য করার জন্য। দুই বোনই শ্যামাই আর বিভিন্ন ধরনের ডেজার্ট বানাচ্ছে। একটু পরেই আলিসার বাবা, চাচা আর ভাই সেমাই খেয়ে যাবে ঈদের নামাজ পড়ার জন্য। আসিফ ফ্রেশ হয়ে নিচে নামে। 3জনই সেমাই খাওয়া শেষ করে চলে যায় মসজিদে। অন্যদিকে তুবা সেমাই রান্না করছে আর তুবার মা বাসার অন্য কাজ করছে। যেহেতু প্রায় সব রান্নাই করতে পারে তুবা, তাই সেমাই রান্নাটা তার কাছে কোনো ব্যাপার না। তুবা মা, হয়েছে তোর? আমি চলে যাবো এখন মসজিদে। জি বাবা, হয়ে গেছে, আপনি বসেন, আমি আসছি। তুবার দেওয়া পাঞ্জাবিটা পরেছে তুবার বাবা। ভীষণ খুশি হয়েছে তুবা। হাসি মুখে সে যায় তার বাবার কাছে সেমাই নিয়ে। রান্না কেমন হয়েছে বাবা? অনেক মজা হয়েছে। আমার বড়মা রান্না করেছে, মজা তো হবেই। মিষ্টি একটা হাসি দেয় তুবা। এমন সময়ই তুবার মার ফোনটা বেজে ওঠে। খুব ভালো করেই তুবা জানে আলিসা ফোন দিয়েছে। দৌড়ে যায় মোবাইলের কাছে, কিন্তু আননোন নাম্বার থেকে ফোন এসেছে। তুবা গিয়ে তার মার কাছে মোবাইলটা দেয়। তুই ধর, আমি হাতের কাজটা শেষ করে নিই। মার কথা শুনে মোবাইলটা রিসিভ করে তুবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। জি, ঈদ মোবারক। কে? আপনাকে তো ঠিক চিনলাম না। তোমার নানা, ইডিয়েট একটা। এই বলেই ফোনটা কেটে দেয় ওপাশ থেকে। তুবা ভাবছে কি এটা। হঠাৎ তুবার মনে হলো একমাত্র আলিসার ভাই তুবাকে ইডিয়েট বলে ডাকে। তার মানে কি এটা আসিফ ভাইয়া? আবার তুবার হাতের ফোনটা বেজে ওঠে। মোবাইল স্ক্রিনে তাকায় তুবা। আলিসা ফোন দিয়েছে। সালাম দিয়ে দুজনেই ঈদ মোবারক জানায়। তুবা, আজকে বিকেলে আসিস আমাদের বাসায়, অনেক মজা করব, ঘুরতেও বের হব। আজকে না রে, আগামীকাল যাব। আজকে তো টাইম পাবো না।
আচ্ছা তাহলে কালকেই আসিস। আরও কিছুক্ষণ কথা বলার পর তুবা চলে যায় রান্নাঘরে। আজকে তুবা মার সাথে বিরিয়ানি আর চটপটি রান্না করবে। কিছুক্ষণ পরে তুবার মা বলে ওঠে, তুবা যা, তুই গোসল করে আয়। রান্না যতটুকু বাকি আছে ওইটা করে আমি যাব গোসল করতে। আসিফের দেওয়া একটা ড্রেস নিয়ে তুবা চলে যায় ওয়াশরুমে। নামাজ আদায় করে সবাই চলে এসেছে। কোরবানি করার জন্য সব কিছু প্রস্তুত করছে সবাই। আসিফ আর তার চাচা দুজন মিলে একটা গরু দিচ্ছে। 2.5 লাখ টাকা দিয়ে কিনা হয়েছে গরুটা। আসিফদের গরু কোরবানি করা হয়ে গেছে। মাংস কাটার প্রস্তুতি করছে সবাই। তুবা গোসল শেষে বের হয় ওয়াশরুম থেকে। জানালা দিয়ে তাকিয়ে আছে তুবা আর তুলি। তাদের গরুটাকে জবাই করা হচ্ছে। গরুটার কষ্ট দেখে তুবার চোখে পানি চলে আসে। কত লাখ লাখ পশু আজকে মারা যাচ্ছে এটা ভেবেই কষ্ট হচ্ছে তুবার। কিছুক্ষণ পরে মাংস কাটার পরে রান্না করতে যায় তুবা। তুবা আর তুলি রান্না করছে। তুবার মা গিয়েছে গোসল করতে। মেয়ের দেওয়া শাড়িটা পরেছে তুবার মা। তুবা দেখে ভীষণ খুশি হয়েছে। সে ভাবছে এত ভালো ভালো কাপড় এত কম টাকা দিয়ে দোকানদার কিভাবে দিল। সন্ধ্যার দিকে তুবা চুল আশ্রে ফেস পাউডার দিয়ে একটু কাজল পরে নেয়। ব্যাস তার সাজ রেডি। হালকার মধ্যে থাকতেই পছন্দ করে তুবা। আলিসাও হালকা রেডি হয়ে ভিডিও কল দেয় তুবাকে। আসিফ বলেছে তুবাকে ভিডিও কল দিতে। ভাই না বললেও আলিসা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে আসিফ যে তুবাকে পছন্দ করে। আলিসা খুব ভালো করেই জানে তুবা আসবে না ক্যামেরার সামনে। তারপরেও ভাইয়ের কথা শুনে কল দেয়। কয়েকবার রিং হতেই কল ধরে তুবা, কিন্তু সে ক্যামেরা অফ করে রেখেছে। আলিসা জানে বান্ধবী তার 1000 বার বললেও আসবে না ক্যামেরার সামনে, তাই সে অডিও কল দিয়ে কথা বলছে। আসিফ মনে মনে ভাবছে, এটা কি মাইয়া রে ভাই, ক্যামেরার সামনে আসতেও লজ্জা পায়। বিয়ের প্রথম রাতে তো মনে হয় লজ্জায় খাটের তলাতেই চলে যাবে। ঈদের পরের দিন বিকালে তুবা আসে আলিসাদের বাসায়। সবাইকে ঈদ মোবারক জানায় তুবা। আলিসা তুবাকে নিয়ে বাহিরে বের হবে। রেডি হয়েই ছিল, তুবার জন্য অপেক্ষায় ছিল এতক্ষণ। চল বের হই, পরে আবার লেট হয়ে যাবে। দুজনে বের হতেই নিচ্ছিল, তখনই পিছন থেকে আসিফ বলে ওঠে, আমিও যাব তোদের সঙ্গে। আলিসা খুব ভালো করেই জানতো আসিফ যাবে ওদের সঙ্গে। তারপরেও আলিসা বলে, আমরা দুই ফ্রেন্ডের মাঝে তুমি আবার যাবে কেন? তুমি তোমার ফ্রেন্ডের সাথে যাও। তোকে বলতে হবে না আমি কার সাথে যাব, আমি তোদের সাথেই যাব। দুইটা মেয়েকে তোর একা যেতে দিতে পারি না আমি। রাস্তায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আহা গো, কই আমি যখন একা কোথাও যেতাম তখন তো আসতেন না আমার সাথে। বেশি কথা বললে কিন্তু তোর যাওয়াই বন্ধ করে দিব। আলিসা মুখ ভেঙচি দেয়। আচ্ছা চলো। বের হয় তিনজন। ভাইয়া গাড়ি করে যাব না, রিক্সা নিয়েই ঘুরবো। আচ্ছা তাহলে তুই আলাদা রিক্সা দিয়ে আমাদের পিছনে পিছনে আয়। আমি আর তোর বেস্টি এক রিক্সায় যাব। বেস্টি হচ্ছে আমার, আর তুমি যাবে ওর সাথে? শখ কত, ভালোই। দুজনে তর্কাতর্কি শোনার পর তুবা বলে ওঠে, আলিশা আজকে আমরা হেঁটেই যাই। এটা ঠিক নয়। তিনজনেই হাঁটছে। হঠাৎই পুরো আকাশ কালো হয়ে যাচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। বাতাসের বেগও অনেক। প্রায় পুরো রাস্তাই খালি, হাতে গোনা 2-1টা মানুষকে দেখা যাচ্ছে। আলিসা নিজের চুলগুলো খুলে দেয়, সাথে তুবার চুলের খোপাটাও এক টান দিয়ে খুলে দেয়। কোমর অবধি সিল্কি চুলগুলো মুহূর্তেই খুলে যায়। আসিফ তাকিয়ে আছে তুবার দিকে। আসিফের দেওয়া ড্রেসটা পরে আছে তুবা। সাজগোজের মধ্যে তুবা শুধু কাজলটাই দিয়েছে, চুলগুলো খোলা। এক অদ্ভুত সুন্দর লাগছে তুবাকে। আসিফের ভীষণ ইচ্ছে করেছে তুবার চুলগুলোকে একটু ছুঁতে। কিছুক্ষণ পরে তারা আসে একটা ফুচকা দোকানের সামনে। আসিফ 2 প্লেট ফুচকা বানানোর কথা বলে দোকানদারকে। আসিফ খায় না ফুচকা, সে বসে আছে। তুবা আর আলিসা ফুচকা খাওয়ায় ব্যস্ত। আসিফ তাকিয়ে আছে তুবার দিকে। তুবাকে যত দেখে ততই সে মুগ্ধ হয়। ধীরে ধীরে ভালোবেসে ফেলেছে আসিফ। ফুচকা খাওয়া শেষ। আসিফের চোখ যায় তুবার হাতে। এই মেয়ে, কালকে ঈদ গেল, তুমি মেহেদি দাও নাই কেন হাতে? ও, তোমার তো আবার লজ্জা বেশি। তা মেহেদি দিতেও কি লজ্জা পাও নাকি? ভ্রু কুচকিয়ে তাকায় তুবা, আস্তে আস্তে বলে, মেহেদি দিতে কি মানুষ লজ্জা পায় নাকি? না, ভাবলাম তুমি পেতেও পারো, তোমার তো আবার লজ্জা বেশি। আলিসা রেগে থাকায় ভাইয়ের দিকে। আমিও তো মেহেদি দেই নাই। কই, তুমি তো আমাকে বললা না এখন ভালোবাসার মানুষ পেয়ে থেমে যায় আলিসা, আর কিছুই বলে না। আসিফকে ভাবে বাসায় গিয়েই বলবে। কি বল, থেমে গেলি কেন? কিছু না, চলো। আর কিছুক্ষণ ঘোরার পর বাসার উদ্দেশ্যে রিকশায় উঠে পড়ে তিনজন।
আসিফ সামনের সিটে আর আলিসা তুবা পিছনে বসেছে। আলিসাকে বাসায় নামিয়ে আসিফ তুবাকে তার বাসায় দিয়ে আসবে। কিছুক্ষণ পরেই আলিসা নেমে যায় বাসার কাছে। আলিসা নামতেই আসিফ তুবার সাথে চলে আসে। ভাইয়া, আমি বাকি রাস্তাটা যেতে পারবো, আপনাকে যেতে হবে না। এটা তোমাকে বলতে হবে না, চুপচাপ বসে থাকো। ভীষণ আনইজি ফিল হচ্ছে। তুবা আসিফের থেকে সরে আস্তে আস্তে একেবারে রিক্সার সাইডে এসে পড়ে। বুঝতে পারে আসিফ রিক্সা থামিয়ে আবার সামনে চলে আসে সে। হালকা হালকা বৃষ্টি পড়ছে। তুবা তার চুলগুলো খোপা করে নেয়। তুবার বাসা থেকে একটু দূরেই রিক্সা থামিয়ে নেমে পড়ে তুবা। কি হলো, এখানে নামলে কেন? আমার সাথে অন্য ছেলে দেখলে মানুষ খারাপ ভাববে। আচ্ছা তাহলে যাও। এই বলে আবার রিক্সায় উঠে পড়ে আসিফ। তুবাও বাসায় চলে যায়। গিয়েই তুবা দেখে তার মা বসে বসে কিছু একটা চিন্তা করছে। কি মা, কিছু হয়েছে? তুলির ফর্ম ফিল আপের টাকা আর দাদা দাদির ওষুধ এগুলো দরকার, কিন্তু টাকা হচ্ছে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুবা ভেবে নেয় কয়েকটা টিউশনি নিবে, যাতে কিছু টাকা দিতে পারে বাবাকে, সাহায্য করতে পারে সে তার বাবাকে। ভীষণ ইচ্ছে তুবার তার বাবা মার স্বপ্ন ইচ্ছে পূরণ করবে সে। তুবার ছোটবেলা থেকেই তুবার বাবা মার স্বপ্ন তাদের মেয়ে অনেক বড় ডক্টর হবে। তুবা প্রতি নামাজে আল্লাহর কাছে চাই সে যেন তার বাবা মার স্বপ্নগুলো পূরণ করতে পারে, অনেক বড় হতে পারে। আলিসা তুবাকে দুটো টিউশনি বের করে দেয় আলিসাদের বাসার কাছেই। পাশে এসে পড়াতে হবে তুবাকে। ৮,০০০ টাকা দিবে টিউশন ফি। যদিও তারা চেয়েছিল ৬,০০০ টাকা, কিন্তু আলিসা বাড়িয়ে ৮,০০০ টাকার কথা বলেছে। ভীষণ খুশি হয় তুবা। তার বাবা মায়ের রুমে যায় খবরটা জানাতে। বাবা, আমি 2টা টিউশনি পেয়েছি, আলিশা বের করে দিয়েছে, বাসায় গিয়ে পড়াতে হবে। না মা, তোকে কষ্ট করে গিয়ে বাসায় পড়াতে হবে না। কলেজ করে এসে টিউশনির মধ্যে চলে গেলে নিজের পড়ার সময় পাবি না। তুবা মন খারাপ করে তাকায় মার দিকে। তিনি ইশারায় বুঝায় এখন চলে যেতে, পরে বাবাকে বুঝিয়ে বলবেন। রুম থেকে চলে আসে তুবা, নিজের রুমে এসে পড়তে বসে সে। কিছুক্ষণ পর তুবার বাবা আসে তুবার রুমে ডিনার করার জন্য ডাকতে। তুবা টেবিলে পড়ছে, মেয়ের মাথায় হাত বুলান তিনি। মন খারাপ করিস না মা, আমি জানি কেন তুই টিউশনি করতে চাইছিস। টিউশনি করালে আমার কোনো আপত্তি থাকতো না, কিন্তু তুই নিজেকে টাইম দিতে পারবি না। বাবা, তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, আমি পারবো। বিকেলের দিকে টিউশনিগুলো রেখে রাতে আমি নিজের পড়া পড়তে পারবো। মেয়ের কথা শুনে কিছুক্ষণ ভেবে রাজি হয় তিনি। কিন্তু মা, নিজের লক্ষ্য কিন্তু ভুলে যেও না, ভালোভাবে পড়াশোনা কর। জি বাবা, ইনশাল্লাহ। আর শুন মা, একটা কথা আছে, মানুষ হয়েছে সত্যের ভক্ত, নরমের জম। এই দুনিয়ার শক্ত হয়ে থাকলে তুই সবকিছুই পাবি, কিন্তু নরম হয়ে থাকলে পাওয়া তো দূরে কথা, যেইগুলো আছে সেইগুলো নিয়ে যাবে। নরম হয়ে চলবি না, সবার সাথে চোখে চোখ রেখে কথা বলবি, অন্যায়কে প্রশ্রয় দিবি না। আর সর্বশেষে একটাই কথা, বাবা মান সম্মান রাখবি। জি বাবা, আমি সব সময় কথাগুলো মাথায় রাখবো। এই তো আমার লক্ষ্মী বড় মা, কিন্তু আমার ছোট মা কই? তুলি তো ওই রুমে। এই বলেই চলে যায় তুবার বাবা। কালকে থেকে কলেজ শেষ করে টিউশনি পড়িয়ে দেন বাসায় আসবে তুবা। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেয় তুবা। পড়াশোনা শেষ করে কলেজের জন্য রেডি হয়ে নেয় সে। এমন সময় আলিসা কল দেয় তুবাকে। আলিসা জানায় সে আজকে যাবে না কলেজে, শরীর ভালো লাগছে না তার। তুবা ভাবে সেও যাবে না। আলিসা না গেলে কলেজে মন বসে না তার। তাই তুবা কলেজ ড্রেস চেঞ্জ করে নেয়, ভাবে বিকেলে টিউশনিতে গেলে আলিসাকে দেখে আসবে। অন্যদিকে আসিফ তুবার ফটোর দিকে তাকিয়ে আছে, ভাবছে এত কেন ভালো লাগে মেয়েটাকে। কত সাধারণভাবে চলাফেরা করে তুবা, তারপরও কত ভালো লাগে তুবাকে। আসিফ ভাবে মীরার মতো যদি তুবাও চলে যায় অন্য ছেলের হাত ধরে, তাহলে কিভাবে মেনে নিবে সে। আসিফ ঠিক করলো আলিসাকে জানাবে সে যে তুবাকে ভালোবাসে। যেই ভাবা সেই কাজ। আসিফ যায় আলিসার রুমে, গিয়ে দেখে দুই বোন বসে গল্প করছে। আরিফাকে রুম থেকে পাঠানোর জন্য আসিফ মিথ্যা কথা বলে। আরু, তোকে মাম্মা ডাকছে, জলদি নিচে যেতে বলছে। আরিফা চলে যায় রুম থেকে। আলী, তোর সাথে আমার কিছু কথা আছে। দেখো ভাইয়া, তুমি আমাকে আলী বলে ডাকবে না, আমাকে ছেলে ছেলে মনে হয়। তো তুই তো ছেলেই। কি? আচ্ছা সরি, যেটা বলতে এসেছি ওইটা শোন। বলো। আমি না তোর বেস্টি,
মানে তুবাকে ভালোবাসি। তো তুমি আমাকে বলছো কেন? তুবাকে গিয়ে বলো। তুই অবাক হোস নাই? তোমার কি আমাকে গাধা মনে হয়? হ্যাঁ। এইটা আবার বলার কি আছে, সবাই তো এটাই জানে। ভাইয়া। আচ্ছা আচ্ছা বল। তোমার মোবাইল ওয়ালপেপারে তোমার ছবি দেখেই বুঝতে পেরেছি তুমি যে তোমাকে ভালোবাসো। বনু আমার, প্লিজ তোমার সাথে আমাকে সেটিং করে দে। আই প্রমিস তুই যা খেতে চাইবি তোকে তাই খাওয়াবো। আলিসা একটু নড়ে চড়ে ভাব দেখিয়ে বসে ভাবতে থাকে। বেশি কিছু না, আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স, 50টা চকলেটের প্যাকেট, 500 টাকার ফুচকা আর আইসক্রিম। এর বেশি কিচ্ছু চাই না, বিশ্বাস করো। মামার বাড়ির আবদার চাইলি আর পেয়ে গেলি? এত কিছু জীবনেও দিব না আমি। না দিলে নাই। আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে লাখে একটা, কোটিতে একটা, তার সাথে তোমাকে সেটিং করে দিব। হ্যাঁ, আর তার বিনিময়ে যেইগুলো চেয়েছি এইগুলো তো চুনোপুটি। লাগবে না তোর সাহায্য, আমি একাই আমার ভালোবাসার মানুষকে নিয়ে আসব আমার কাছে। আচ্ছা দেখবো নে, পরে আবার আমার কাছেই আসবা। চলে যায় আসিফ রুম থেকে। কিছুক্ষণ পর তুবা আসে আলিসাদের বাসায়। আলিসার মার সাথে কথা বলে আসে আলিসার রুমে। কিরে, এখন কি অবস্থা তোর? আমার আবার কি হবে, আমি তো একদমই চাঙ্গা। তাহলে কলেজে যাস নাই কেন? তোর জন্য আমিও যাইনি। আরে তখন একটু খারাপ লাগছিল। আচ্ছা তাহলে আমি চলে যাই, টিউশন দিতে যাব। কিছুক্ষণ থাক। লেট হয়ে যাবে তো আজকে। প্রথম দিনেই যদি লেট হয় তাহলে ব্যাপারটা খারাপ দেখাবে। আচ্ছা তাহলে যাও, সাবধানে যাইস। ওকে। আলিসা রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই পিছন থেকে আসিফ ডেকে ওঠে। তুবা, তোমার সাথে আমার কথা আছে। বাবার কথাগুলো মনে করে তুবা, ভাবে সবার সাথে কথা বলার সময় এখন হেজিটেট বোধ করবে না। তুবা একটু এগিয়ে গিয়ে বলে, ভাইয়া আমার তো একটু লেট হয়ে গেছে, টিউশনিতে যাব, জরুরি কিছু বলবেন? প্রকুচকে তাকায় আসিফ। কোথায় পড়াও? এই তো আপনাদের বাসার পাশেই। আচ্ছা যাও তাহলে, পড়ানো শেষে আমাকে একটা কল দিও। কিন্তু আমার কাছে তো ফোন নেই। ইডিয়েট একটা, ফোন কেনারও সামর্থ্য নেই। এখনকার যুগে ফোন ছাড়া কেউ থাকে নাকি? কথাটা শুনেই দুবার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আর কিছু না বলেই সে বের হয়ে যায় বাসা থেকে। তুবা চলে যাওয়ার পর আসিফ বুঝতে পারে এভাবে বলাটা তার ঠিক হয়নি। সিঁড়িতে জোরে একটা খুশি মারে আসিফ। বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় আসিফ। বিকেল 6টা বাজে। তুবা টিউশনি শেষে বের হয় বাসা থেকে। মাগরিবের আজান দিয়ে দিবে একটু পরেই, তাই তুবা ভাবলো রিক্সা নিয়েই চলে যাবে। রাস্তার দিকে পা বাড়াতেই কেউ একজন তুবাকে হ্যাঁচকা টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে। তুবা ভয়ে চোখ বন্ধ করে নেয়। একটু পর চোখ খুলে সে। আসিফ জড়িয়ে ধরে রেখেছে তাকে। এই প্রথম কোনো ছেলের তুবাকে স্পর্শ করেছে। পুরো শরীর কাঁপছে তুবার। ভয়ে তুবার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কি হলো, তোমার কি মৃগী রোগ আছে নাকি? এইভাবে কাঁপছো কেন? শুধু তো জড়িয়ে ধরেছি, এতেই এইভাবে কাঁপছো? তুবার অবস্থা দেখে আসিফ ছেড়ে দেয় তুবাকে। এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে তুবা। আসিফ তুবাকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার সাথে এক জায়গায় আসো। তুবার মনে পড়ল আসিফের বলা কথাটা। তখন সে ভীষণ কষ্ট পেয়েছিল। বড় লোকেরা কিভাবে বুঝবে গরিব আর মধ্যবিত্তদের জীবনযাপন করাটা কতটা কষ্ট। ভিতর থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে তুবার। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে যেতে লেট হয়ে যাবে। আমি এখন কোথাও যেতে পারবো না ভাইয়া, সরি। আসিফ রেগে যায়। তুবার গালে চাপ দিয়ে ধরে বলে, তোর সাহস তো কম না, আমার মুখে মুখে না করিস, তোকে এক্ষুনি আমার সাথে যেতে হবে। এই বলেই আসিফ তুবাকে টেনে নিয়ে গিয়ে গাড়িতে বসায়। ড্রাইভিং সিটের পাশেই তুবাকে বসায়। গাড়ি চলছে। আসিফ লুকিং গ্লাস দিয়ে দেখে তুবাকে। চাপ দিয়ে ধরে রাখার কারণে গালটা লাল হয়ে গেছে। তুবার চোখে পানিটাও খেয়াল করে আসিফ। একটু পরে আসিফ গাড়ি থামায় একটা বড় মাঠের কাছে। বড় একটা কৃষ্ণচূড়া গাছের নিচে একটা বেঞ্চ রয়েছে, ওইখানেই আসিফ গিয়ে বসে। কি হলো, নামছো না কেন? এদিকে এসে বসো। আমি বাসায় যাব। আরেকটা কথা বললে কিন্তু কোলে করে নামাবো গাড়ি থেকে। চট করে নেমে পড়ে তুবা গাড়ি থেকে। সরি, বিকেলে আর এখন এই ব্যবহারের কারণে। সমস্যা নেই, আপনারা বড়লোক মানুষ, এরকম ব্যবহার করতেই পারেন। এই মেয়ে শোনো, কথায় কথায় বড়লোক বড়লোক বলে রাগাবে না আমাকে। আর এখন থেকে ভাইয়াও বলবে না আমাকে। তোমার মুখে ভাইয়া ডাকটা শুনলেই
মাথা গরম হয়ে যায় আমার। কিন্তু কোনো কিন্তু না, চুপ করো। তোমাকে আমার একটা কথা বলার ছিল, শুনেই কিন্তু আবার অজ্ঞান হয়ে যেও না। আমি তোমাকে ভালোবাসি। কি? কানে কম শোনো নাকি? এটা কোনোভাবেই সম্ভব নয় ভাইয়া, আমি আপনাকে ভাইয়ের মতো দেখি। কিন্তু আমি তোমাকে বোনের চোখে দেখি না, বউয়ের চোখে দেখি। তোমার বাবার কাছে যাব বিয়ের প্রস্তাব নিয়ে। না। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি, তোমার থেকে মতামত জানতে চাইনি। আসিফ গাড়ি থেকে প্যাকেট করা একটা বক্স আনে। এই নাও, এটা তোমার জন্য। কি এটা? খুললেই তো দেখতে পাবে। তুবা প্যাকেটটা খুলে দেখতে পায় একটা ফোন। আমি এটা নিতে পারবো না ভাইয়া, অন্যের জিনিস নেই না আমি। আসিফ রেগে বলল, আমি কি তোমার অন্যজন লাগি? তোমার হবু বর আমি, নিতে তো হবেই। আসিফের রাগের সাথে পরিচিত নয় তুবা, আমতা আমতা করে বলে, একটা শর্তে নিব। আসিফ চৌধুরী কারোর শর্ত শুনে না, তবে হবু বউ যেহেতু বলছে একটু শুনে দেখি, বলো। আপনি এখন কোনোভাবেই যাবেন না বাবার কাছে। আগামী 2 বছর আপনি আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করতে চাই আমি। আসিফ কিছুক্ষণ ভেবে বলে, ওকে, তবে মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ রাখতে হবে। শুধু পড়াশোনার কথা বললে, তাই তোমার শর্ত আমি মেনে নিয়েছি। যতই হোক, বউ ডক্টর হবে, তাহলে যদি লজ্জাটা একটু কমে, না হয়তো আবার জড়িয়ে ধরলেই মৃগী রোগীর মতো করবে। আসিফ তুবাকে বাসার কাছে নামিয়ে দিয়ে এসেছে। বাসার ভিতরে ঢুকে তুবার মা এখানেই দাঁড়িয়েছিল। কি রে, এত দেরি হলো কেন? প্রতিদিন এমন সময় আসলে কিন্তু তোর বাবা দিবে না পড়াতে। না মা, আজকে প্রথম দিন তো, তাই লেট হয়েছে। কালকে তাড়াতাড়ি চলে আসবো। কথার মাঝখানে তুবার হাতে ফোনটা দেখতে পায় তুবার মামা। কি রে তুবা, তোর হাতে ফোন কেন? তুবা আমতা আমতা করে বলে, আসলে মা, আলিশা দিয়েছে আমার বার্থডে গিফট। কিন্তু তোর জন্মদিন তো আরো কিছুদিন পরে। কে জানি, ও দিয়ে গেছে আগেই। তারপরেও এত দামি জিনিস নেওয়া তোর উচিত হয়নি। আচ্ছা যা, তুই তোর রুমে যা, সারাক্ষণ মোবাইল যাতে আমি না দেখি তোর হাতে। আচ্ছা বলে রুমে চলে আসে তুবা। নতুন ফোন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। ফোনটা খুব পছন্দ হয়েছে তুবার। আসিফ সিম কার্ড সহ সবকিছু সেটিং করে দিয়েছে। প্লে স্টোর সহ যাবতীয় সবকিছু বন্ধ করে রেখেছে আসিফ, যাতে ফেসবুক মেসেঞ্জার কিছুই যাতে তুবা ডাউনলোড না করতে পারে। কন্ট্যাক্টস নাম্বারে শুধু একটাই নাম্বার রয়েছে, সেটাও আবার জান দিয়ে সেভ করা। বেশ বুঝতে পারে তুবা আসিফের কাজ এগুলা। হঠাৎ করেই একটা মেসেজ আসে, আসিফ পাঠিয়েছে, মোবাইল না খুঁটিয়ে যাও, গিয়ে পড়তে বসো। পড়ার জন্যই কিন্তু বিয়ের আলাপ আলোচনা 2 বছর পিছিয়েছি, না হয় 2 বছরে 2 বাচ্চার বাপ হয়ে যেতাম। হা করে বসে আছে তুবা। লোকটা কি বলে এসব? আর উনি কিভাবে জানলো আমি মোবাইল চালাচ্ছি? আর কিছু না ভেবে ফোনটা পাশে রেখে ফ্রেশ হয়ে পড়তে বসে তুবা। কিছুক্ষণ পরে তুবার মা আসে রুমে। কি রে তুবা, আলিশা তোকে মোবাইল দিয়েছে? তা তোর মোবাইলে কল না দিয়ে আমারটাই দিচ্ছে কেন? আসলে মা, আমার ফোনটা অফ করে রেখেছি, তাই হয়তো তোমারটাই দিচ্ছে। আচ্ছা তুমি যাও, আমি করে নিবনি। তুবা তার মোবাইল দিয়ে কল দেয় আলিসাকে। দুটো রিং হওয়ার পরই কল রিসিভ করে সালাম দেয় আলিসা। তুবার কণ্ঠ শুনেই আলিসা বলে ওঠে, কি রে, নতুন ফোন কিনেছিস নাকি? কেন, তুই জানিস না? তোর ভাইই তো দিয়েছে আজকে ফোনটা। ও ও ও ও, আমি বললাম আমাকে দিল না। আচ্ছা ভালো হয়েছে, এখন থেকে এটাতেই কল দিতে পারবো। শোন না তুবা, আরিফাবুর বিয়ের অনুষ্ঠানে তো পরশু দিনে, তুই কিন্তু কালকে একদম সকালে চলে আসবি সবাইকে নিয়ে, কেমন? আমরা না হয় বিয়ের দিনেই যাই। প্রথম তো আর টিউশনিতে বলতে পারবো না আমার ছুটি চাই। একটা থাপ্পড় দিব, আমি আন্টিকে বুঝিয়ে বলবো তুই 2 দিন আসতে পারবি না পড়াতে। আরও কিছুক্ষণ কথা বলার পর কল কেটে দেয় তুবা। এরই মধ্যে আবার ফোনটা বেজে ওঠে। তুবা ওয়াশরুমে থাকায় কলটা ধরতে পারে না। একের পর এক কল বেজে যাচ্ছে। মাথা গরম হয়ে যায় তুবার। মনে মনে ভাবছে, কোন পাগলে এভাবে কল দিচ্ছে? কমন সেন্স নাই নাকি? দৌড়ে মোবাইলের কাছে আসে তুবা। স্ক্রিনে দেখতে পাই জান লেখা। তুবা মনে মনে বলছে, আরে আমার তো মনেই ছিল না এই একটা পাগল যে রয়েছে মোবাইলে, সেই তো এভাবে কল দিবে। কল রিসিভ করে সালাম দেয় তুবা। সালামের উত্তর না দিয়েই আসিফ রেগে বলে, চাঁদের দেশে ঘুরতে গিয়েছিলি নাকি? এতক্ষণ লাগে কল ধরতে? চাঁদের দেশে যাই নাই, ওয়াশরুমে গিয়েছিলাম। কেন? কি মানে এতক্ষণ কি ওয়াশরুমে ঘুমিয়েছিলে নাকি?
সাথে একটা কাঁথা আর বালিশ নিয়ে গেছিলাম যাতে ঘুমটা ভালো হয়। আরে বাপরে, ফোনে তো ভালোই পটর পটর করতে পারো, তা আমার সামনে কথা বললে এমন ভেজা বিলাই হয়ে যাও কেন? চুপ করে যায় তুবা। সত্যিই তুবা ফোনে অনেক কথা বলতে পারে, কিন্তু সামনাসামনি কথা বললে তার মুখ দিয়ে কথাই বের হয় না। আচ্ছা শোনো, আগামীকাল সকালেই চলে এসো আমাদের বাসায়, সাথে আমার শ্বশুর শাশুড়ি আর শালিকেও নিয়ে এসো। আব্বু যেতে পারবে না, অফিস আছে। কিন্তু প্রথম মেয়ের শ্বশুরবাড়ি আসবে বলে কথা, সবাইকেই তো আসতে হবে। কি শ্বশুর শাশুড়ি করছেন? আমার শর্তের কথা কি ভুলে গেছেন নাকি? আরে গাধা, আগে আগে প্র্যাকটিস করছি, তুমিও আমার আব্বু আম্মুকে ডেকে প্র্যাকটিস করে নাও, সুবিধা হবে পরে। সকাল থেকেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তুবা চিন্তা করছে এই বৃষ্টির মধ্যে কিভাবে যাবে আলিসাদের বাসায়। কাল রাতে আলিসার মাও কল করেছিল যেন সকাল সকাল সবাই চলে যায়। জানালার কাছে বসে খিচুড়ি খাচ্ছে তুবা, ভেবেছে খেয়ে এসে ছাদে যাবে ভিজতে। তুবার ভীষণ পছন্দ বৃষ্টি, বৃষ্টি দেখলেই তার মন চায় একটু ভিজতে। কিন্তু কিছুক্ষণ ভেজার পরই তুবার মাথা ব্যথা শুরু হয়ে যায় আর মাঝে মধ্যে জ্বরও উঠে যায়। এই একটা সমস্যার কারণে বৃষ্টিতে ভিজতে পারে না। এত সুন্দর বৃষ্টি দেখে মনকে আর শান্ত রাখতে পারে না। খাওয়া শেষে তুবা চলে আসে ছাদে। ওড়নাটা একটু ভালো করে ঠিক করে নিল সে। তুলিও আসতে চেয়েছিল কিন্তু তুবা না করে, সামনে তুলির পরীক্ষা তাই। কিছুক্ষণ পর তুবা ছাদের একপাশে গিয়ে দাঁড়ায়। বরাবরের মতো প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় তুবার। হঠাৎই তুবার চোখ যায় তাদের গেটের সামনে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে আসিফ। তুবা দৌড়ে নিচে নেমে আসে। ভাইয়া, আপনি এখানে কি করছেন এই বৃষ্টির মধ্যে? আসিফ রেগে জবাব দেয়, নাচছি। তোমার সমস্যা কি বলো তো? আমি তোমাকে কতগুলো কল করেছি, ধরছো না কেন? মোবাইল সাইলেন্ট করা ছিল, আমি বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম। আরে বাহ, তোমার যে আজকে আমাদের বাসায় যাওয়ার কথা ছিল, এটা কি ভুলে গিয়েছিলে? তাড়াতাড়ি সবাই রেডি হও, কয়টা বাজে খেয়াল আছে তোমার? এতক্ষণে আসিফ খেয়াল করে তুবাকে। ভিজা শরীর, চুলগুলো খোপা করা আর সামনের কিছু চুল থেকে অনবরত পানি পড়ছে মুখে। বড্ড ইচ্ছে করছে আসিফের তুবাকে একটু ছুতে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে তুবার দিকে। ঘোরের মধ্যে চলে যাচ্ছে সে। তুবা ভুলেই গিয়েছিল সে যে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে। মনে পড়তেই সে তাড়াহুড়ো করে ওড়নাটা ঠিক করে বলল, ভাইয়া ভেতরে আসুন, আমি রেডি হয়ে আসছি। তুবা চলো, আমরা দুইজন ভিজি বৃষ্টিতে, কি রোমান্টিক একটা ব্যাপার হবে তাই না? আমার মনে হচ্ছে এক্ষুনি তোমাকে টুপ করে বিয়ে করে নিই। আর বাসর? আসিফকে থামিয়ে তুবা বলে ওঠে, কি বলছেন আপনি? ভেতরে আসুন। আসিফ বাসার ভিতরে ঢুকে রুম থেকে তুবার মা ডেকে বলে ওঠে, কি রে তুবা, কে এসেছে? মা, আসিফ ভাইয়া এসেছে আমাদের নিতে। রুম থেকে বেরিয়ে আসে তুবার মা। বাবা, তুমি কেন কষ্ট করে আসতে গেলে? বৃষ্টি কমলে তুবাই চলে যেত। না আন্টি, সমস্যা নেই, মাম্মা পাঠিয়েছে, বলছে সবাইকে নিয়ে যেতে। বাবা, আমি আর তুলি কালকে যাব, তুমি না হয় তুবাকে নিয়ে যাও আজকে। আজকে আপনারা আসলে বেশি খুশি হতাম। তুবা এর মধ্যে চলে এসেছে ফ্রেশ হয়ে। বিয়েতে পরার জন্য একটা ড্রেস নিয়েছে সে। একটু পর গাড়িতে উঠে বসে আসিফ। তুবা পিছনের সিটে বসার জন্য পা আগাতেই আসিফ বলে উঠল, এই মেয়ে, পিছনে গিয়ে বসছো কেন? উপরের দিকে তাকিয়ে আসিফ বলছে, আল্লাহ, এই কেমন মেয়ে, এত আনরোমান্টিক কেন? কই হবু জামাইয়ের পাশে বসে রোমান্টিক কথা বলবে তা না, উনি গিয়ে বসছে পিছনের সিটে। এই শোনেন, আমাদের বিয়ে হয় নাই যে পাশাপাশি বসে রোমান্টিক কথা বলবো। আসিফ পাকা হেসে বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ বিয়ে হলে একসাথে বসে রোমান্টিক কথা বলবে? ও, আই এম ওয়েটিং ফর দি ডে। তুবার সামনের সিটে এসে বসে। জানালা দিয়ে তাকিয়ে আছে সে। ভেজা চুল বেঁধে রেখেছো কেন? চুলগুলো ছাড়ো। পূর্বের ন্যায় বসে আছে তুবা। আসিফ এবার রেগে কিছুটা ধমকে সুরে বলে, কি হলো, কথা কানে যায় না তোমার? কি আর করবে তুবা, ছাড়ে চুলগুলো। আর দৃষ্টিতে কিছুক্ষণ পরপর তাকাচ্ছে আসিফ তুবার দিকে। কি হলো, কোথায় যাচ্ছেন আপনি? আপনাদের বাসা তো এদিকে না, তাহলে? তোমাকে নিয়ে হানিমুন করতে যাচ্ছি। কিছুক্ষণ পর আসিফ গাড়ি থামায় শপিং মলের কাছে। গাড়ি থেকে নামে দুইজন। এখানে এসেছি কেন আমরা? আসিফ কোনো উত্তর না দিয়েই শপিং মলের ভিতর ঢুকে। পেছনে পেছনে তুবাকেও যেতে বলে। খুব সুন্দর দুটি শাড়ি আর কিছু অর্নামেন্টস কিনে নেয় আসিফ। দুটা শাড়ি আলাদা আলাদা প্যাকেটে নিয়ে নেয় সে। তুবা মনে মনে ভাবে দুই বোনের জন্য কিনেছে শাড়ি দুটো। কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছায় আসিফ আর তুবা।
আলিসা কোন সময় থেকে বসে আছে দরজার পাশে। মেহেদি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। বিকেলে হলুদ সন্ধ্যা। প্রায় সব আত্মীয় স্বজনরাই এসে পড়েছে, সাথে আলিসার সব কাজিনরা। সবাই মেহেদি দিচ্ছে, কিন্তু আলিসার এক কথা, সে তুবাকে ছাড়া দিবে না। তুবাকে দেখেই আলিসা একগাল হেসে এগিয়ে আসে। কি রে আন্টি, আর তুলি আসেনি? আগামীকাল আসবে। আচ্ছা আয়, দুইজন মেহেদি দেই। সবাই মেহেদি নিয়ে ব্যস্ত। আসিফ আলিসাকে এক সাইডে টেনে নিয়ে আসে। কি ভাইয়া, এখানে আনলে কেন? শোন, তুই তো আমার আদরের ছোট বোন, বল। ঢং না করে বলো কি করতে হবে। এমনি এমনি তো আর এত কোকিলের সুর বের হয়নি না, নিশ্চয় কিছু করা লাগবে। একদম ঠিক বলেছিস। শোন, তুই তুবার হাতে আমার